সৌদি আরবের রিয়াদের সোফা তৈরির কারখানায় আগুনে নিহত 7 জনের মরদেহ নওগাঁর আত্রায় পৌঁছেছে। গত রাত 1:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে মরদেহগুলো আত্রায়ে পৌঁছায়। মরদেহগুলো আত্রায়ে পৌঁছানোর পর স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। এক নজর দেখতে আত্রাই থানা কম্পাউন্ডে রাত থেকে ভিড় করতে থাকে নিহতদের স্বজন এবং স্থানীয় বাসিন্দারা। এর আগে বিকেল 4টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে মরদেহগুলো সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্বজনদের মাঝে মরদেহগুলো হস্তান্তর করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর বাজার দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আরিফ। আরিফ, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, এছাড়া চিনির দাম নিয়ে কেমন পরিস্থিতি দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শারমিন, আজকের বাজার দরে যদি সপ্তাহান্তে বলি, সবজির বাজারটা খুব একটা হেরফের হয়নি। আমরা সামঞ্জস্যই দেখেছি গত সপ্তাহের মতোই এই সপ্তাহে সবজির দামটা প্রায় সেমই আছে। কিছু কিছু সবজি, মৌসুমি সবজি যেগুলোর দাম এখন একটু নাগালের মধ্যেই আছে, যেমন তার মধ্যে হচ্ছে পেঁপেটা কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এটির দাম অনেকটাই বেশি ছিল, তবে সেটি একটু কমে এসেছে। 30 টাকা কেজিতে কিন্তু পেঁপে বিক্রি হচ্ছে। আমরা অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো, মৌসুমি যে সবজিগুলো, সেগুলো 50 থেকে 60 টাকার মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। তবে মৌসুমের যে সবজিগুলো, মৌসুমি বাদে যে সবজিগুলো এখন হচ্ছে, ফলন হচ্ছে, সেই সবজিগুলোর কিন্তু দাম একটু বেশি। যদি বলতে চাই সিম সহ অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু দাম একটু বেশি। সেগুলো সব দামগুলো 100 থেকে 120 টাকার মধ্যে আমরা দেখেছি। তবে আরেকটি স্বস্তির খবর হলো কাঁচামরিচের দামটি কিন্তু কমেছে। আমরা দেখেছি গত সপ্তাহ থেকে কাঁচামরিচের দাম প্রায় 40 টাকার মতো কমেছে। আমরা এখন আজকে যে কাঁচামরিচের দামটি সেটি দেখতে পেয়েছি 80 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু আমরা সেটি দেখেছিলাম 120 টাকা বিক্রি হয়েছিল। সবজির দাম যেমন স্বস্তির মধ্যে আছে, তেমনি আবার মুরগির দাম কিন্তু একটু অস্বস্তির মধ্যে পড়ে গেছে। আমরা দেখেছিলাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমতে শুরু করলেও গতকালকের তুলনায় আজকে কিন্তু আবার মুরগির দাম কিছুটা বেড়েছে। আমরা সোনালী মুরগির দামটা কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি 20 টাকার বেশি সোনালী মুরগির গতকালকের থেকে আজকে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার যে মুরগিটি রয়েছে সেটির দামও 5 টাকা বেড়েছে। গতকালকে 175 টাকা কেজি ছিল, আজকে কিন্তু 180 টাকা দরে বিক্রি হচ্ছে সবজির দাম। তবে ডিমের দামটা এখনও সে আগের মতো গত সপ্তাহের মতোই আছে। আমরা দেখেছি ডিমের ডজন বিক্রি হচ্ছে। লাল যে ডিমটি রয়েছে সোনালী মুরগির ডিম, সেটি আসলে বিক্রি হচ্ছে 140 টাকা ডজন, এবং যেটি সাদা ডিম যদি বলা হয় সেটি বিক্রি হচ্ছে 130 টাকা। তবে কিছু অস্বস্তি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে যেগুলো ডিটারজেন্ট সহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু কিছু পণ্যের আমরা দেখেছি যে অস্বস্তি বিরাজ করছে, বিশেষ করে দাম বৃদ্ধি পেয়েছে। সেটা তার মধ্যে ডিটারজেন্টের কথা বললাম, আটার দামও কিছুটা বিক্রি হয়েছে, খোলা আটার দাম। এইরকম কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু আমরা দেখেছি বাজারে গত সপ্তাহের তুলনায় এবারে বেশি। এছাড়া যদি চালের দাম বলি, চালের দাম আসলে বাড়ন্ত অবস্থায় স্থিতিতে আসে। বাড়ন্ত অবস্থায় বলতেছি দীর্ঘ বেশ কয়েকদিন যাবত কিন্তু চালের দামটা একটু বেশি রয়েছে। সেই বাড়ন্ত অবস্থায় কিন্তু এখনও রয়েছে চালের দাম। মোটা চাল 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। চিকন চাল ভেদে, জাত ভেদে কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা কেজিতে, এরকম আমরা দেখতে পাচ্ছি চালের দাম। তবে আরেকটা বিষয় হলো যে কয়েকদিন ধরে কিন্তু যেটি চিনি গুঁড়া চাল, সেটির দাম কিন্তু বাড়তেছিল, তবে সেটি এখন স্থিতিশীল রয়েছে বলে চালের যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এভাবে আসলে বাজারের বেশিটাই হেরফের হয় কিন্তু সবজির বাজারে। সেই সবজির বাজারটা কিন্তু আসলে গত সপ্তাহের থেকে এই সপ্তাহে কিন্তু সহনীয় পর্যায়ে কিন্তু রয়েছে। এবং সেটি বলেছি যে কিছু কিছু সবজির দাম কিন্তু একদমই হাতের নাগালে পৌঁছেছে। যেমনটি বলেছিলাম পেঁপে, এই পেঁপের দামটি কিন্তু গত 1 মাস আগেও আমরা অনেক বেশি দেখেছিলাম, সেটি কিন্তু ধীরে ধীরে কমতে একটি স্থিতিশীল পর্যায়ে রয়েছে, এবং কাঁচামরিচের দামও কমেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ। কুষ্টিয়ায় আমন আবাদের শুরুতেই সারের বাড়তি দামের অভিযোগ করেছেন কৃষকরা। বলা হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 5 থেকে 9 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ইউরিয়া, টিএসপি ও পটাশ সার। আবার অনেককে সময় মতো চাহিদা মতো সারও মিলছে না। তবে বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলার ও খুচরা বিক্রেতারা।
আব্দুর রাজ্জাক বাচুর তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ায় শুরু হয়েছে আমন ধানের আবাদ। জমি প্রস্তুত করে সারের জন্য ছুটছেন কৃষক, কিন্তু শুরুতেই সারের বাড়তি দাম ও সংকটে পড়েছেন তারা। সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি 5 থেকে 9 টাকা বেশি দামে ইউরিয়া, টিএসপি ও এমওপি সার বিক্রির অভিযোগ কৃষকদের। শুধু বাড়তি দাম নয়, সময় মতো সার না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমরা তো সার এই এলাকায় পাচ্ছে না, কেউ কেউ পাচ্ছে, কেউ কেউ পাচ্ছে না। আগে 27 টাকা কেজি ছিল, এখন 27 টাকার থেকে এখন 35 টাকা নিচ্ছে, তাহলে মনে কি তো বেশি আসছে কেজির পরে। সরকার বলছে যে সার পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু সার তো কৃষক আসলেও পাচ্ছে না। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। অবশ্য খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের, তাই বাধ্য হয়ে কিছুটা বেশি দামে বিক্রি করছেন। বলতে যে সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাছে বেশি। তবে অভিযোগ মানতে নারাজ ডিলাররা। তাদের দাবি, সীমিত লাভেই কৃষকদের কাছে সার বিক্রি করছেন তারা। অনেক ক্ষেত্রে বাকিতে সার নেওয়ার কারণেই খুচরা বিক্রেতারা অতিরিক্ত দাম নেন। কৃষকরা এমনিতেই বেশি ব্যবহার করে, যার কারণে আমরা কৃষকদের বোঝাচ্ছি যে আপনারা একটু কম ব্যবহার করেন, কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার করেন। তবে কৃষি বিভাগ বলছে, সারের দাম বেশি নেয়ার বিষয় এখন পর্যন্ত কোনো তথ্য নেই। বিষয়টি মনিটরিং করা হচ্ছে। না, এই যে আপনি যে বললেন, এই যে আপনার কাছেই শুনলাম যে এই ঘটনা ঘটতেছে, তো আমরা এখনই নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখবো। দাম বাড়ানোর দায় কেউ না নিলেও বাড়তি খরচের বোঝা পড়ছে কৃষকের ঘাড়ে। আমন মৌসুমের শুরুতেই সারের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশাল শহরে ব্যস্ত সড়কে দিন দিন বাড়ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা দৌরাত্ম্য। চালকদের নেই প্রশিক্ষণ। এসব অবৈধ বাহনের বেপরোয়া চলাচল ও যেখানে সেখানে যাত্রী ওঠানামা বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। ফলে সড়কে তীব্র যানজটে নাকাল নগরবাসী। বরিশাল থেকে পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিরাপদ ও শান্ত ছিল এক সময়ের প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল শহর, কিন্তু কালের বিবর্তনে প্রতিদিনই হয়ে উঠেছে অনিরাপদ, ঝুঁকিপূর্ণ আর মৃত্যুপুরী। শহর বন্দর অলিগলি সবখানেই এখন দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বা ইজি বাইক। ড্রাইভিং লাইসেন্সও নাই, গাড়ির কাগজও নাই, খালি থাকার ভিতরে আছে ব্যাটারির কাগজ। কিভাবে চালাও? এই যে সবাই যেমন চালায় আমি ওইভাবে চালাই। কোনো লাইসেন্স নাই, তারপরে কোনো সরকারি অনুমোদন নাই, তার জন্য আমরা পিক আপ দিয়ে আর গাড়ি চলতেছে। এসব অটোরিকশার নেই বৈধ অনুমোদন, নেই চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণও। ফলে ট্রাফিক আইন না মেনে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামার ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। কষ্ট করে তো পরে এই রিক্সা বাইর করছে, যদি সরকার যদি এটি না চলতে দিত এটাতে চলতো না। সরকার চলতে দেয় তাই চলে। যদি এটা বন্ধ করে দেওয়া, যারা শ্রমিকরা আছে এদেরকে একটা কোনো স্থান বা কোনো কাজ কাম দিয়ে দিবে, ওরা হিয়া যদি কইরা দিতে পারে তো সরকার বন্ধ করে দেবে। এদিকে তদারকির অভাবে অবৈধ এসব যানবাহনের সংখ্যা বাড়ায় সরকার বঞ্চিত হচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব থেকে। দোনোটা মিটারই চার্জ হয়, একটা সামনে একটা ভিতরের রুমে, 2টা মিটারই চার্জ হয়। এ জায়গায় কোনো অবৈধ কোনো চার্জের কোনো সিস্টেম নাই। আমাদের গত মোটমাট 16-17টা গাড়ি আছে মোটর। এই অবৈধ অটো নিয়ে অচিরেই কঠোর সিদ্ধান্তের কথা জানালেন নগর পুলিশ প্রধান। সবার সম্মিলিত প্রয়াসে যে এই শহরের যে ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকবে এবং অবৈধ অটো যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রিত থাকবে, সেগুলো যাতে একটা বৈধতার মাপকাঠিতে আসে সেভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে দ্রুত সড়কে শৃঙ্খলা ফেরানোর প্রতিশ্রুতি সিটি প্রশাসকের। আমরা শ্রমিক সংগঠনের সাথে কথা বলছি, অটো শ্রমিক, অটো মালিক এদের সাথে কথা বলছি। আসলে জোর করে বা বল প্রয়োগ করে কোনো কিছু করতে চাচ্ছি না, আলোচনা করে পর্যায়ক্রমে একটা সুন্দর সমাধান চাচ্ছি, যাতে তারাও একটা সুন্দর জীবন যাপন করতে পারে, আমরাও আমাদের শহরটাকে সুন্দর রাখতে পারি। অবৈধ পরিবহন কমাতে বৈধ গাড়ির সংখ্যা বাড়ানোর দাবি বিআরটি এর। বরিশাল সহ বিভিন্ন মেট্রোপলিটন এরিয়া জেলা সড়কে চলবে, তখন কিন্তু সেই যানবাহনগুলো সৌদ্ধারণে ভূমিকা রাখবে এবং পরিবহন সেক্টর শৃঙ্খলা থাকবে। পাশাপাশি আমরা যেহেতু এই অবৈধ থ্রি হুইলার এখন হাইওয়েতে চলাচল করছে, হাইওয়েতে যাতে চলাচল করতে না পারে সেজন্য আমরা মোবাইল কোর্টের পাশাপাশি পুলিশি অভিযান অব্যাহত আছে। বাড়ছে বেকারত্ব, বাড়ছে অবৈধ সব ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। বিদ্যুৎ চুরি আর অনিরাপদ সড়কে আতঙ্কিত আজ নগরবাসী। তাই এদের নিয়ন্ত্রণে এখনই প্রশাসন আরও জোরালো না হলে বড় ধরনের হুমকিতে পড়বে আগামীর বরিশাল। পারভেজ রাসেল,
মাই টিভি, বরিশাল। পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ীর গোয়ালন্দে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙ্গন। এতে বিলীন হচ্ছে কৃষিজমি ও বসতভিটা সহ গুরুত্বপূর্ণ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। তবে ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিনিধি মমিন শেখের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। পদ্মার বুক জুড়ে তীব্র স্রোত, আর সেই স্রোতের আঘাতে একের পর এক ভেঙে পড়ছে নদীর পাড়। গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধির সঙ্গে নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায়। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে দেবগ্রাম ইউনিয়নের মুন্সিবাজার এলাকায়। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। মানে আমাদের জন্মের পর থেকে আমরা দেখতেছি এই নদীটা মানে ভাঙতে 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 আমাদের এই গোয়ালন্দর কাছাকাছি প্রায়। আমার 1.5 বিঘা জমি বাড়ি সহ চলে গেছে। ওই যে মাঠটা একটা বলক করছিলাম, হে বলক ভেঙে চলে গেছে। প্রথম অবস্থায় একটু কম ছিল, এই পানি বৃদ্ধি হওয়াতে এখন ভাঙন খুব বেড়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে অল্প সময়ের মধ্যেই নদীগর্ভে চলে যেতে পারে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও বসতভিটা। তাই জরুরি ভিত্তিতে স্থায়ী ভাঙন রোধের দাবি তাদের। এটা তো সরকারের মনে করেন কোনো পদক্ষেপ নাই। এটা জায়গা যদি একটা স্থায়ী বাদ হইতো তাহলে আমরা এই দেবগ্রাম ইউনিয়নের লোক এরা যে কত শান্তিতে বসবাস করতে পারতো, এটা আর বলার মতো নাই, বুঝছেন। রাত্রি সালফাল নিয়ে মনে করেন যে শুয়ে থাকি, ঘুম আসে না, বইতে কোন সময় দাবার নিয়ে যাবি। নদী দিয়ে শাসন করে দিলে আমরা একটু কয়েকটা বছর এখানে থাকতে পারতাম। নদী ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন নদী পাড়ের মানুষের অপেক্ষা কবে শুরু হবে কার্যকর ভাঙন রোধে স্থায়ী কাজ। আমাদের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে এখানেও আমরা প্রায় 300 মিটার অংশে আমরা কাজ করেছি। যেহেতু আমার দেবগ্রামে বর্তমানে কাজ চলে, এর পাশাপাশি ওখানেও কাজের জন্য আমি প্রস্তাব শীঘ্রই পাঠাবো, যাতে সে অংশে যদি কোনো ভাঙন থাকে সেটি রোধ করা যায়। এই সমস্যাটি একটি দীর্ঘমেয়াদী সমাধান এবং পাশাপাশি এটার সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন দপ্তর আছে তাদের সাথে পরামর্শ করে কি সঠিক সমাধান করা যায় সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চুয়াডাঙ্গার জীবননগরে মাদক বিরোধী অভিযানে 97 বোতল নেশাজাতীয় স্কার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেল সহ 2 যুবককে গ্রেফতার করেছে র্যাব 12। বৃহস্পতিবার বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব 12 এর সিপিসি 3 মেহেরপুরের একটি দল। এই সময় রাজু আহমেদ ও মনিরুজ্জামান ওরফে মনির নামে 2 যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে 97 বোতল নেশাজাতীয় স্কার্ফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এই ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার হওয়া 2 জনকে থানায় হস্তান্তর করেছে র্যাব। চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ সহ 27টি পুকুরে 239 কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 2026-27 অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এই কার্যক্রম শুরু করে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তের মধ্যে দিয়ে। উপজেলার নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক শ্রীনিবাস চন্দ্র, চট্টগ্রাম সমুদ্র বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এবং সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। দিনাজপুরে গ্রেপ্তার হওয়া মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে থানা ঘেরাও ও সড়ক অবরোধকে কেন্দ্র করে শ্রমিকদের 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিকেলের দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকেরা। এই ঘটনায় অন্তত 20 জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় 2টি বাস ও একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। এতে গ্রেফতার শেখ বাদশাকে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শেখ বাদশার মুক্তির দাবিতে সাধারণ শ্রমিকেরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। একই সঙ্গে জেলা শহরে বিভিন্ন প্রবেশপথে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহন রেখে সড়ক অবরোধ করা হয়। দিনাজপুরের পার্বতীপুরে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় প্রায় 2.5 লাখ টাকা মূল্যের 9200 ঘনফুট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধারের পর ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত
আমান আজিজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুরে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রজাতুন জান্নানের সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পরিচিতি সভা ও পাশাপাশি উপজেলা আইনশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও পরে সম্মেলন কক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার উপর গুরুত্ব আরোপ করা হয়। চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন সহ ঘর পুনর্নির্মাণের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, দুর্যোগ কবলিত মানুষের পাশে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে। পরে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বন্যা দুর্গত মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বাঁশখালীতে বন্যায় আক্রান্ত মানুষের পাশে খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে থাকা এই ধারাবাহিকতায় বজায় রেখেছেন। আজও এই বন্যায় আক্রান্ত মানুষদের মধ্যে আবার আঞ্জুমানে মুত্তাবিন শাহামদের পক্ষ থেকে তাদের পাশে থাকার জন্য আমাদের জেলা কার্যকরী সংসদের সদস্যরা উপস্থিত হয়েছে।